হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। ঠিক আছে, তো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান আজকে আমরা 5 নম্বর স্কুলটা করাবো। দেখো 5 নম্বর স্কুলটা আমাদের আছে যাদবপুর বিদ্যাপীঠ। তো চলো আমরা প্রশ্নগুলো শুরু করে দেবো আজকের ক্লাসের। তো দেখো আমাদের প্রথমে ফিজিক্যাল সায়েন্স, যেটা ভৌতিক বিজ্ঞান। ঠিক আছে, দেখো তো 1 নম্বর প্রশ্নগুলো কি বলছে, একের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে দেখে নেব। 1 নম্বর প্রশ্নটা বলছে আপেক্ষিক তাপের একক হলো, সেটা আমাদের এ নাম্বার অ্যান্সারটা হবে। ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। 2 নম্বর প্রশ্ন দেখো, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো, এটা কোন গ্যাস? এটা তোমরা বি নম্বর অপশানে পেয়ে যাবা, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস হবে এটা। 3 নম্বরটা দেখো, সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে, এটা আমাদের হবে, দেখো অ্যান্সারটা আসবে বি নাম্বার, পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ই গলনাঙ্কের থেকে কম হয়। ঠিক আছে, এটা এই যে আমাদের সীসা টিন দিয়ে যে ফিউজ তারটা তৈরি হবে তার গলনাঙ্ক কম হবে যে তার থেকে যে তড়িৎ প্রবাহ হয় পরিবাহী তারের থেকে, তাই না? এই সীসা ও টিন মিশ্রিত যে ফিউজ তারটা হয় তার গলনাঙ্ক কম হয়, তাহলে বি নাম্বার অ্যান্সারটা। 4 নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলেছে এই যে নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন। তা আমাদের নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন, সেটা আমাদের হবে সি নাম্বার অ্যান্সারটা, চুনাপাথর থেকে কলিচুন। এটা হচ্ছে আমাদের তাপগ্রাহী পদার্থের পরিবর্তনের একটা উদাহরণ। 5 নম্বর প্রশ্ন দেখো, তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো, সেটা হবে আমাদের ডি নাম্বার অপশানটা, এই যে ইউরিএচ, এটা আমাদের তরমুজের বীজে একটা এনজাইম পাওয়া যায়। 6 নম্বর প্রশ্নটা দেখো বলছে যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো, তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি আমার সি নম্বরের অপশানটা হয়ে যাবে গ্লুকোজ। 7 প্রশ্ন দেখো, শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়, এটা এ নম্বর অপশানটা হবে লঘু H2SO4। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 2 প্রশ্নগুলো। দেখো 2 প্রশ্নগুলো আমাদের কি বলছে। 1 প্রশ্ন দেখো আমাদের এখানে MnO4, এখানে দেখো 2- এখানে ইলেকট্রন বোঝাচ্ছে, তাই না? দুটো ইলেকট্রন, এখানে দেখো মাইনাস ইলেকট্রন এখানে অপসারিত হয়েছে। দেখো এই যে মৌলটা কীভাবে, এখানে দুটো ছিল, এখানে দুটো থেকে একটা হয়ে গেছে, মানে মাইনাস শুধু একটা আছে। তা ইলেকট্রন যদি অপসারণ হয়, তা এই বিক্রিয়াটিকে কী ধরনের বিক্রিয়া বলা হয়, জারণ না বিজারণ? তাহলে ইলেকট্রন অপসারণ হওয়া, ইলেকট্রন সরে যাওয়া, চলে যাওয়া, সেটা হচ্ছে জারণ। তাই অ্যান্সারটাও কিন্তু আমাদের জারণ হবে, এটা জারণ বিক্রিয়া। 2 নম্বর, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোডে হিসেবে কি ব্যবহার করা হবে? দেখো অ্যানোডে কাকে ব্যবহার করা হবে আর ক্যাথোডে কাকে ব্যবহার করা হবে। দেখো যে ধাতুর প্রলেপ দেওয়া হয়, ক্রোমিয়ামের প্রলেপ দিবে কাকে? ক্রোমিয়ামের প্রলেপ দিবে লোহার উপরে, তাহলে ক্রোমিয়ামকে রাখা হবে অ্যানোডে। ঠিক আছে, এখানে বিশুদ্ধ ক্রোমিয়াম, এই যে অ্যানোডে যে রাখা হবে, অ্যান্সারটা আসবে বিশুদ্ধ ক্রোমিয়াম পাত, বিশুদ্ধ ক্রোমিয়াম পাত, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোডে রাখা হয়, আর যার উপর প্রলেপ দেওয়া হবে, লোহার উপর প্রলেপ দেওয়া হবে, লোহাকে রাখা হবে ক্যাথোড রূপে। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। চলে যাবো আমরা 3 নম্বরের প্রশ্নগুলো। তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থিত চাপের উপর কিভাবে নির্ভর করে? তা দেখো এটা আমরা পরিবেশ বই থেকে পেয়ে যাব। তোমাদের পরিবেশ বই থেকে 37 পাতে তোমরা চলে যাবা। দেখো এখানে আছে আমাদের অ্যান্সারটা, এই যে তরলের উপরিস্থিত চাপ। তাহলে এখান থেকে তোমাদের অ্যান্সার লিখে দিতে হবে। তোমরা সংক্ষেপে লিখতে পারো ছোটো করে, যে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ঠিক আছে, এটা তোমরা লিখে দিতে পারো ছোটো করে। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো আমাদের এখানে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন হবে? এখানে দেখো সেই বরফটা কিছুটা পরিমাণ গলবে এবং বাকিটা বরফেই থেকে যাবে। ঠিক আছে, কিছু পরিমাণ গলবে এবং বাকিটা বরফ থেকে যাবে। বরফ কতটা থাকবে? 2.75, ঠিক আছে,
এত গ্রাম বরফ থেকে যাবে, বাকিটা গলে যাবে। আচ্ছা, এত গ্রাম বরফ থাকবে, এখানে লিখে দেবো বরফ থাকবে। 4 নম্বর প্রশ্ন গেল। আর 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কেন? এটা বাষ্পীভবনের জন্য হয়, ঠিক আছে, বাষ্পীভবনের নীল তাপ। তাহলে এখানে অ্যান্সারটা হবে বাষ্পীভবন, বাষ্পীভবনের জন্য এটা ঘটে আমাদের। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটা বলেছে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী পাওয়া যায়? তাহলে এটা যদি আমাদের তড়িৎ বিশ্লেষণ করা হয় সোডিয়াম ক্লোরাইডকে, তাহলে আমাদের দেখো ক্যাথোডে পাবো আমরা সোডিয়াম পাবো, Na পাবো, আর অ্যানোডে কী পাবো? অ্যানোডে পাবো Cl2, ঠিক আছে, মানে ক্লোরিন পাবো আমরা। এভাবে আমাদের বিশ্লেষণ হবে। এরপরে বড় প্রশ্নগুলো আছে, আমরা চলে যাবো লাইফ সায়েন্স। দেখো লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে, আমরা চলে যাবো 1 নাম্বারটা। ডটস কোন রোগের চিকিৎসা করা হয়? এটা তোমরা জানো, C নাম্বার অ্যান্সারটা হবে যক্ষা রোগের জন্য। 2 নম্বর প্রশ্ন বলছে মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো। তো বহিরাগত কার্প সেটা সিলভার কার্প, তোমরা দেবে অ্যান্সার। আর 3 নম্বর প্রশ্ন দেখো, গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? ভিটামিন A, ঠিক আছে, অ্যান্সারটা হবে A। 4 নম্বর প্রশ্নটা, কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? এটা আমাদের B নাম্বার অ্যান্সারটা আসবে। এই যে আমাদের আছে যে কোন মাছি, এই মাছিটা, ঠিক আছে, এই নামটা তোমরা লিখে নিবা। আচ্ছা, এবার আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলো। দেখো 2 এর প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা। তাহলে বলছে সিটার মুরগির উদাহরণ হলো লেঘর্ন। না, এটা কিন্তু লেঘর্ন হবে না, এটা অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে, ঠিক আছে, এটা মিথ্যা। দেখো তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাবো, তোমাদের পরিবেশ বই থেকে 218 পাতায় তোমরা চলে যাবা। দেখো আমাদের সিটার মুরগি এবং নন সিটার মুরগি যে দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখো এই যে আমাদের দেখো সিটার মুরগি যেগুলো আছে, এই যে ব্রাহ্মা কোচি, এখানে কিন্তু ব্রাহ্মা কোচি উদাহরণ নাই, লেগ হর্ন বলেছিল। দেখো লেগ হর্ন যেটা আমাদের আছে নন সিটার মুরগি, এটা তার জন্য এখানে সিটার মুরগি লেগ হর্ন দিয়েছে বলে অ্যান্সারটা মিথ্যা হয়ে গেল। এবার দেখো পরের প্রশ্নটা, 2 নম্বরটা, DDT একটি আগাছানাশক। দেখো এটাও কিন্তু আমাদের অ্যান্সারটা মিথ্যা হবে, এটাও সত্য হবে না, অ্যান্সারটা মিথ্যা। আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো, তোমাদের পরিবেশ বই থেকে 202 পাতায় তোমরা চলে যাবা। দেখো আমাদের এখানে আছে, এই যে দেখো এই যে DDT, ঠিক আছে। তো এটা আমাদের কি পতঙ্গ দমনে সাহায্য করে। এখানে আগাছানাশক বলেছ না, আগাছানাশক না, পতঙ্গ দমনে সাহায্য করছে এই যে DDT। আমরা চলে যাবো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নগুলো আমাদের কি বলেছে, এই যে দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো আমাদের শূন্যস্থান পূরণ যে 1 নম্বর প্রশ্নটা আছে, চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। চায়ের মধ্যে কি থাকলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? সেই অ্যান্সারটা তোমরা লিখবা পলিফেনল। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পলিফেনল, পলিফেনল, ঠিক আছে। চায়ে আমাদের কি থাকে, এই যে পলিফেনল থাকে, এই জিনিসটা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। 2 নম্বরটা দেখো, ডায়রিয়া রোগের জন্য দায়ী যে ভাইরাস তার নাম জানতে চেয়েছে। এটা তোমরা লিখবা রটা ভাইরাস, অ্যান্সারটা হবে রটা। ডায়রিয়া রোগের জন্য দায়ী যে ভাইরাসটা সেটা রটা। আচ্ছা পরের প্রশ্নগুলোতে আমরা চলে যাবো, ঠিক আছে। এক কথা একটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন দেখো, ডেঙ্গি রোগের অণুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কী সমস্যা হয়? দেখো অণুচক্রিকা আছে বলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করি, আর অণুচক্রিকা যদি হ্রাস পেয়ে যায় তাহলে কী হবে, রক্ত জমাট বাঁধতে পারে না, ঠিক না। তো এখানে লিখবো রক্ত জমাট বাঁধতে পারে না, তো পারবে না রক্ত জমাট বাঁধতে। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা আছে, আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? এটা অ্যান্সারটা তোমরা লিখবা বিটা ক্যারোটিন। আচ্ছা তো অ্যান্সারটা কোথায় আমি দেখাবো, আচ্ছা বিটা, এই যে বিটা এখানে দেখিয়ে দিচ্ছি, বিটা ক্যারোটিন, আচ্ছা এখানে কয় যাবো লেখা হবে, ক্যারোটিন, ঠিক আছে, বিটা ক্যারোটিন তোমরা লিখে নেবা। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? এটা আউশ হবে, আউশ ধানের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে হয় না। তাহলে তোমরা অ্যান্সারটা দেবা আউশ, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি আউশ।
আউশ, ঠিক আছে, আউশ ধান। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নগুলোতে। তারপর 4-এর প্রশ্নগুলো আমাদেরকে বলেছে একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। এটা তোমরা লিখবা আলু। আলু হচ্ছে আমাদের একটি কন্দ জাতীয় ফসল। 5 নম্বর প্রশ্ন দেখো বলেছে হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এই যে হেপাটাইটিস ভাইরাসটা আছে এটা মানুষের যে যকৃৎ আছে যকৃৎকে ক্ষতি করে। তাহলে তোমরা অ্যান্সারটা কি লিখবা? যকৃৎ লিখে দেবা, যকৃৎ। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা খারিফ ফসল কাকে বলে উদাহরণ দাও। এটা তোমাদের আমি পরিবেশ বই থেকে দেখাবো। তোমাদের পরিবেশ বই 195 পাতায় তোমরা চলে যাবা। 195 পাতায় আছে দেখো খারিফ ফসল। এই যে খারিফ ফসল কাকে বলে তোমরা এখান থেকে লিখে নিবা যে সাধারণত বর্ষার শুরুতে এই ধরনের ফসলের চাষ শুরু হয় আর বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে ফসল তোলা হয়, ঠিক আছে। তাহলে এরকম ফসলকে বলা হয় খারিফ ফসল। এদের উদাহরণ দিতে বলেছি দেখো ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম, সয়াবিন, এসব তোমরা উদাহরণগুলো দিতে পারবা। তাহলে দেখো এরপরে আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা 3-এর প্রশ্নগুলোতে আমরা যদি দেখি তো 3-এর প্রশ্নগুলো আমাদের বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো পড়িয়ে দিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।